সবাইকে নমস্কার এবং আদাব। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের 4 নম্বর অধ্যায় জীবনী শক্তি এর এমসিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টাইপ হইতেছে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। তো শুরু করি কথা না বাড়িয়ে। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, এডিপি এর সাথে ফসফেট যুক্ত হওয়াকে কি বলে? ভাই বলো তো প্রথমে, এই যে এডিপি মানে কি? এডিপির পূর্ণরূপ কি? এডিনোসিন ডাই ফসফেট, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে এডিপি এর সাথে যে ফসফেট যুক্ত হওয়াকে, এগুলাকে আমরা বলি ফসফোরাইলেশন। কিন্তু দেখো এই যে এডিপি, এটা একটু গুরুত্বপূর্ণ। এডিপির সাথে যখন ফসফেট তোমার সূর্যের আলোর উপস্থিতিতে যখন এটা মিলিত হয় তখন কি সৃষ্টি করে? এটিপি সৃষ্টি করে। এটিপি মানে কি? এডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে? তো সূর্যের আলোর উপস্থিতিতে এডিপি ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করে? সৃষ্টি করে এটিপি। এই যে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন, ঠিক আছে? তো কোথায় আছে দেখো, এডিপি এর সাথে ফসফেট যুক্ত কি বলে? ফটোফসফোরাইলেশন। বুঝা গেল? আচ্ছা ভাই, তাহলে এখানে দেখো, এখানে কি বলছে, কত কি বলছে? ফটোলাইসিস। এখন ফটোলাইসিস জিনিসটা কি? ফটোলাইসিস জিনিসটা কি? দেখো ফটো মানে কি? ফটো মানে তো হচ্ছে আলো, তার মানে কি সূর্যের আলো থাকবে। আচ্ছা, এরপরে দেখো এই যে লাইসিস, জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে যদি লাইসিস থাকে, ঠিক আছে, তার মানে কি? কোনো কিছু ভাঙা। বোঝা গেল? এটা একটু মনে রাখবা। এখন দেখো এই যে ফটোলাইসিস জিনিসটা কি? যদি মনে করো এই যে সূর্যালোক, ফটো মানে কি? আলো, অবশ্যই সূর্যের আলো থাকবে। সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে বা সাহায্যে এই যে পানিটা বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে কি কি সৃষ্টি করবে? অক্সিজেন, এরপরে কি? হাইড্রোজেন, এবং কি আছে? এরপরে হচ্ছে ইলেকট্রন। এগুলো উৎপন্ন করবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফটোলাইসিস, ঠিক আছে? আচ্ছা, মানে সূর্যের আলোর উপস্থিতিতে পানির বিয়োজন আর কি, এটা বোঝায় ফটোলাইসিস দিয়ে, এটা বোঝায়। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, এটিপি এর পূর্ণরূপ কি? এটিপি এর পূর্ণরূপ কি? দেখো, যদি বলে এএমপি মানে কি ভাইয়া? এডিনোসিন মনোফসফেট। এডিনোসিন মনোফসফেট। আচ্ছা, বাইরে বৃষ্টি পড়তেছে, আশা করি শব্দটা শোনার কথা। এরপরে দেখো এডিপি মানে কি ভাইয়া? এডিনোসিন ডাইফসফেট। এডিনোসিন ডাইফসফেট। এরপরে দেখো এটিপি মানে কি ভাইয়া? এডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, দেখার চেষ্টা করি। এডিনোসিন ট্রাইফসফেট। এই যে এটিপি মানে কি ভাইয়া? এডিনোসিন ট্রাইফসফেট। এখন এই যে এটিপিকে তার আরেকটা নাম আছে। কি নাম? আশা করি আমরা সবাই জানি। এটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন। বায়োলজিক্যাল কয়েন, বা কি বলা হয় বাংলায়? কি? জৈব মুদ্রা। জৈব মুদ্রা বলা হয়, তাই না? এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয়ে থাকে। আমাকে প্রশ্ন কি বলছে? হইতেছে এটিপি এর পূর্ণরূপ কি? এডিনোসাইন ট্রাইফসফেট। কোথায় আছে দেখো, এই দেখো গ নম্বরে কিন্তু দেওয়া আছে। গ নম্বরে কিন্তু এটা দেওয়া আছে। পরের প্রশ্নে যাই। পরেতে কি বলছে দেখো, ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে শক্তি বের হয়ে আসে কোন প্রক্রিয়ায়? দেখো ভাইয়া, এই যে এডিপিতে বা কোনো কিছু ফসফেট যুক্ত হওয়া মানে কি? বাইরে থেকে ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। আর যদি ফসফেট বের হওয়া, এটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। ফসফেট যুক্ত হওয়া মানে ফসফোরাইলেশন, আর ফসফেট বের হওয়া মানে কি? ডিফসফোরাইলেশন। এই যে খ নম্বরটা হবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে যাই। কোনটিকে জৈব মুদ্রা বলা হয় বা বায়োলজিক্যাল কয়েন? জৈব মুদ্রা মানে কি? বায়োলজিক্যাল কয়েন। এটা কাকে বলা হয় ভাইয়া? এটিপিকে বলা হয়। এডিনোসিন
ট্রাইফসফেট, এই যে এটিপিকে বলা হয়। পরের প্রশ্নে যাই, কি বলছে দেখো, 5 মূল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কি পরিমাণ শক্তি জমা থাকে? কি বলছে দেখো আবার, 5 মূল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কি পরিমাণ শক্তি জমা থাকে? দেখো তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে, এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে, এই যে এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকে? 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। ঠিক আছে, তো এটাকে আমি যদি কিলো জুলে যদি নেই, 1 ক্যালোরি সমান কত ভাইয়া? 4.2 জুল, তাই না? তো এটাকে কিলো জুলে নিলে কত হবে? 30.55 কিলো জুল, এরকম একটা মান হবে। ঠিক আছে, তো এত ক্যালোরি, ক্যালোরি না, জুল হবে, ক্যালোরি জুল শক্তি জমা থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এটা 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 কত মূল্যে? এটা হচ্ছে 1 মূল্যে, বুঝতে পারছো? 1 মূল এটিপি অণু প্রান্তীয় ফসফেটে এত কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। আমাকে কত বলছে? আমাকে বলছে 5 মূল। তাইলে 5 মূলের ক্ষেত্রে কত হবে ভাইয়া? 5 × 7.3 কিলো ক্যালোরি। এটা কত হয়? এটা মান কত হয়? 36.5, এটা কোনটা মান আসবে? ঠিক আছে, তাহলে কোনটা আছে দেখো? 36.5, গ নম্বরে দেখো 36.5 দেওয়া আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। আচ্ছা, আমাদের নতুন একটা টপিক এখন হচ্ছে সালোক সংশ্লেষণ, বা এটাকে আমরা কি বলি? ফটোসিনথেসিস, তাই না? উদ্ভিদের খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াকে কি বলে? উদ্ভিদের খাদ্য প্রস্তুত মানে কি? উদ্ভিদের খাদ্য কি? কার্বোহাইড্রেট বা শর্করা? কার্বোহাইড্রেট বা শর্করা, তাই না? তাইলে এই যে উদ্ভিদের শর্করা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় ভাইয়া? সালোক সংশ্লেষণ, বা ইংরেজিতে কি বলি? ফটোসিনথেসিস। ঠিক আছে, এখানে কোনটা আছে দেখো, এই যে সালোক সংশ্লেষণ দেওয়া আছে। কিন্তু যদি প্রশ্ন বলতো শক্তি তৈরি প্রক্রিয়া কি বলে? শক্তি তৈরি প্রক্রিয়া কি বলে? এটা হবে শ্বসন। শক্তি বললে হবে শ্বসন, আর খাদ্য বললে হবে সালোক সংশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নে যাই। বায়ুমণ্ডলে শতকরা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণে থাকে? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণে থাকে? 0.03%। আচ্ছা, তোমাদের লিখে দিই এখানে, দেখো এই যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড থাকে হইতেছে 0.03%। আর পরে পানিতে কার্বন ডাইঅক্সাইড থাকে হইতেছে 0.3%। তাহলে কোথায় বেশি থাকে? বায়ুতে নাকি পানিতে? অবশ্যই পানিতে, তাই না? এ কারণে পানিতে কি হয়? ফটোসিনথেসিস এই যে স্থলের তুলনায় বেশি হয়, মানে বইয়ে দেওয়া আছে এটা। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ কি হয়? বেশি হয়। কোনটার তুলনায় ভাই? স্থলের তুলনায়। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নে যাই। কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি? জলজ, স্থলজ, মরুজ, মেরুজ? দেখো আমি কি বলছিলাম ভাইয়া, বায়ুতে বা স্থলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03%। আর পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.3%। যেহেতু পানিতে বেশি, তাহলে কি হবে? এই যে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটা কি হবে? অপেক্ষাকৃত বেশি হবে। কার তুলনায়? স্থলজ এটার তুলনায়। পরের প্রশ্নে যাই। কোন অঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়? কোন অঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়? দেখো এ হইতেছে একটা পাতা, তাই না? এ হইতেছে একটা পাতা। এই পাতার মধ্যে অনেক কি থাকে ভাই? পত্ররন্ধ্র থাকে। অনেক কি থাকে? এরকম পত্ররন্ধ্র থাকে। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য বললাম। পাতার মধ্যে অনেকগুলো কি থাকে ভাইয়া? পত্ররন্ধ্র থাকে। এই যে পত্ররন্ধ্র দিয়ে কি হয়? কার্বন ডাইঅক্সাইডগুলো শোষিত হয়। কার্বন ডাইঅক্সাইডগুলো কি হয়? শোষিত হয়।
বোঝা গেল? এই কার্বন ডাইঅক্সাইডগুলো কি হয়? শোষিত হয় কোনটা দিয়ে? এই পত্ররন্ধ্র দিয়ে। তাহলে কোথায় আসলে পত্ররন্ধ্র? এই যে খ নম্বরে পত্ররন্ধ্র দেওয়া আছে। পরের প্রশ্নে যাই। ব্ল্যাকম্যান কত সালে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে 2টি পর্যায়ে ভাগ করেন? দেখো এই যে ব্ল্যাকম্যান ফটোসিনথেসিস প্রক্রিয়াকে, সালোক সংশ্লেষণ মানে কি? ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস এই প্রক্রিয়াকে তিনি 2 ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়, আরেকটা কি? আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। মানে এটা কি হবে? আলোর প্রয়োজন আছে একটাতে, আরেকটাতে কি আছে নাই, আরেকটাতে আলোর প্রয়োজন না থাকলেও এটা চলবে। ঠিক আছে? এখন দেখো কি বলছে, এই যে এটা তিনি কত সালে এটা করছিলেন, কত সালে ভাগ করছিলেন? এটা হইতেছে 1905 সালে। কত সালে? 1905 সালে, 1905। আনসার কোনটা হবে? এই যে ক নম্বরে 1905 দেওয়া আছে। পরের প্রশ্নে যাই। কোনটি সালোক সংশ্লেষণ এর উপজাত দ্রব্য? কোনটি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য? দেখো সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য কোনটা একটু মনে রাখবা। এটা হইতেছে অক্সিজেন ও পানি। সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য কোনটা? অক্সিজেন ও পানি। কোনটা আছে দেখো, এখানে অক্সিজেন দেওয়া আছে, এই যে অক্সিজেন। ভাই বলো তো এই যে C6H12O6 এটা কিসের সংকেত? এটা হচ্ছে গ্লুকোজ। এই যে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে কার্বোহাইড্রেট তৈরি হয়, যে শর্করা তৈরি হয়, এটার সংকেত হচ্ছে C6H12O6 গ্লুকোজ। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে যাই। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে? সালোক সংশ্লেষণের কি আলোক পর্যায়ে কি ঘটে? দেখো পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়, NaDH2 ও FADH2 জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ফলে এটিপি উৎপন্ন হয়। দেখো এই যে আলোক পর্যায়ে বা আলোক নির্ভর পর্যায়ে, তাই না? সালোক সংশ্লেষণকে আমরা 2 ভাগে ভাগ করছিলাম, একটা হইতেছে আলোক পর্যায়ে আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। এখন দেখো আমরা এখানে একটা পার্থক্য লিখি। আচ্ছা দেখার দরকার নেই, আমরা এখানে লিখি। এই যে আলোক পর্যায়ে কি হয়? আলোক পর্যায়ে কি হয়? আলোক পর্যায়ে কি হয়? দেখো এই যে আলোক পর্যায়ে কি হয় ভাইয়া, এখানে তোমার এটিপি, এরপরে NADPH এবং হাইড্রোজেন আয়ন মানে কি H+, এগুলো কি হয়? উৎপন্ন হয়। ঠিক আছে? আর আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা দেখি, আলোক নিরপেক্ষ পর্যায়ে শর্টকাটে লিখলাম। আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয়? এই যে তোমার যে আলোক পর্যায়ে এটিপি, NADPH এবং H+ যে উৎপন্ন হইল, এদের সাথে কি হয়? কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়ে কি তৈরি করে? কার্বোহাইড্রেট তৈরি করে বা শর্করা তৈরি করে। কার্বোহাইড্রেট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আলোক পর্যায়ে এটিপি, NADPH এবং H+ উৎপন্ন হয়। আলোক নিরপেক্ষ পর্যায়ে এই যেগুলো উৎপন্ন হলো এদের সাথে কার্বন ডাইঅক্সাইডে কি হয়? বিজারিত হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন করে। তাহলে দেখো এখানে কি বলছে, গতে কি বলছে দেখো, কার্বোহাইড্রেট বিজারিত শর্করা উৎপন্ন করে। এটা কিন্তু আলোক পর্যায়ে না, এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। NADH2 FADH2 জারিত হয় না, এটাও না। অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ফলে এটিপি উৎপন্ন, এটাও না। পানি জারিত অক্সিজেন উৎপন্ন হয়, এটা সত্য। তার আনসার হবে ক নম্বরটা। আনসার হবে আমার ক নম্বরটা। পরের প্রশ্নে যাই। আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়? বলছিলাম না কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? পরের প্রশ্নে যাই। নিচের কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড?
নিচের কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী যৌগটি কি হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন এটা বলো, এই যে C4 উদ্ভিদ, দেখো যদি C3 উদ্ভিদ যদি হইতো, C3 উদ্ভিদের ক্ষেত্রে কোনটা প্রথম স্থায়ী অ্যাসিড ভাইয়া? প্রথম স্থায়ী পদার্থ কোনটা? এটা হচ্ছে তোমার কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কোন সময়? তোমার এই যে C3 উদ্ভিদের ক্ষেত্রে, C3 উদ্ভিদের ক্ষেত্রে। আর C4 এর ক্ষেত্রে, C4 উদ্ভিদের ক্ষেত্রে কোনটা ভাইয়া? এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। প্রথম স্থায়ী পদার্থ কোনটা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি আবারও বলি, C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন দেখো C4 উদ্ভিদ কোনটা? C4 উদ্ভিদের কিছু উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। কি কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে হইতেছে কোনটা কোনটা? ভুট্টা, এরপরে কি? আখ, এরপরে কি ছিল? এরপরে বিভিন্ন ঘাস জাতীয় উদ্ভিদ, তাই না? ঘাস জাতীয় লিখলাম, ঘাস জাতীয় উদ্ভিদ। এরপরে কি ছিল? এরপরে হইতেছে মুথা ঘাস, মুথা ঘাস। এরপরে কি ছিল? এরপরে ছিল হইতেছে এমার নথ, কি এটা কি এমারনাথাস নাকি? এমারনেথাস, হ্যাঁ সম্ভবত এটাই এমারনেথাস। মানে এই যে এগুলো হইতেছে তোমার কি C4 উদ্ভিদের মধ্যে পড়ে, ঠিক আছে? তোমাকে প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে হইতেছে নিচের কোন উদ্ভিদটি প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদের? C4 উদ্ভিদের। C4 এর মধ্যে কোনটা আছে? ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস আর এমারনাথাস। কোনটা আছে দেখো, ক নম্বরে দেখো, এটা কিন্তু মিলে গেছে, এটা C4 উদ্ভিদ, ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন যাই। কোন উদ্ভিদে শতকরা উৎপাদন বেশি হয়? কোন উদ্ভিদে শতকরা উৎপাদন বেশি হয়? ঠিক আছে, ধান, ভুট্টা, নিটাম, কচুরিপানা। ধান, ভুট্টা, নিটাম, কচুরিপানা। ভাই আমি মনে করতেছি এটা, ঠিক আছে, আমার মনে হইতেছে এটা এই যে তোমার যে বলছিলাম না, স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে স্থলজ উদ্ভিদের চাইতে জলজ উদ্ভিদের শর্করা তৈরির পরিমাণ বেশি, সালোক সংশ্লেষণ বেশি হয়, তাই না? কেন? কারণ স্থলে বা বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03%। আর পানিতে কত? পানিতে হইতেছে 0.3%। এ কারণে পানিতে বেশি হয়। সম্ভবত কচুরিপানাটা কি হয়? পানিতে জন্মায়, এ কারণে মনে হয় কচুরিপানা, ঠিক আছে? আনসার কিন্তু কচুরিপানা হবে। আচ্ছা পরের প্রশ্ন যাই, কি বলছে দেখো, C4 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ কি? C4 মানে কি? C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। বা C4 এর মধ্যে কারা কারা আছে? ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, এগুলো হইতেছে C4 উদ্ভিদের মধ্যে পড়ে। এই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ। এরপর দেখো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট? মনে রাখবা, এটা 4 কার্বন বিশিষ্ট, C4, ঠিক আছে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট ভাইয়া? 4 কার্বন বিশিষ্ট। পুরো সংকেতটা জানার দরকার নাই, পুরো সংকেত আসবে না, ঠিক আছে? তবে শুধু মনে রাখবা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। পরের প্রশ্নে যাই। নিচের কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? নিচের কোন আলোর তরঙ্গদৈর্ঘ্যতে সালোক সংশ্লেষণ বেশি হয়? এটা হইতেছে 480 থেকে কত? 680 ন্যানোমিটার। 480 থেকে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে কী হয়? সালোক সংশ্লেষণ বেশি হয়। দেখো 360, এটা মাঝখানে পড়তেছে না। 420, হ্যাঁ 420 কি পড়তেছে? 420, আচ্ছা আবার 560, 420 পড়তেছে না, 560 পড়তেছে, 860, 860 কিন্তু পড়তেছে না। তাহলে আনসার কোনটা হবে?
560, তাই না? আচ্ছা, এখানে দেখো নিচের কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? 480 থেকে 680-তে ভালো হয়, তাই না? 480 থেকে 680-তে ভালো হয়। 360 তো এর মধ্যে পড়তেছে না, এ কারণে এটা হবে না। 420 কিন্তু পড়তেছে না, 560 কিন্তু মাঝখানে পড়তেছে, তাই না? এরপর 860 আছে। আচ্ছা, আমার মতে তো আনসারটা এই যে গ নম্বরটা হয়, কিন্তু তোমাদের যে বোর্ড প্রশ্ন আসছে এখানে কিন্তু আনসার দেওয়া এটা 420 দেওয়া, ঠিক আছে? একটু দেখে নিবা তো এটা, আমার মতে কিন্তু গ নম্বরটা হয়, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী বলছে, কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? দেখো, কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? সবুজ এবং কি, সবুজ এবং হলুদ নাকি কি জন্য ছিল? একটা সেকেন্ড একটু দেখে বলি, সালোক সংশ্লেষণ কোথায় ভালো হয়? এই যে হ্যাঁ, সবুজ আর হলুদ। কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? এই যে সবুজ আর হলুদ আলো বাঁধে, বাকি সবগুলো আলোতে কি হয়? ভালো হয়। এগুলাতে ভালো হয় না, এগুলাতে ভালো হয় না। বোঝা গেল? সবুজ আর হলুদ আলো বাদে বাকি সবগুলাতে কি হয়? ভালো হয়। এখন এদের মধ্যে যে আমার কালার কয়টা আছে? কালার হইতেছে আমার বেনি আসহ কলা, তাই না? বেগুনি, আসমানি, এরপরে হলুদ, সবুজ, কমলা, লাল, এগুলা, তাই না? এর মধ্যে সবচেয়ে ভালো হয় কোনটাতে? সবচেয়ে ভালো হইতেছে লাল আলোতে। লাল আলোতে সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে? তো কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি ভালো হয়? লাল আর কি, নীল। লাল আর নীল আলোতে বেশি ভালো হয়, ঠিক আছে? এই যেটা একটু মনে রাখবা এটা। পরের প্রশ্নে যাই, কি বলছে দেখো, পাতায় মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে? পাতায় মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় কিসের কারণে? এটা হইতেছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি খুব বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি হয়? মেসোফিল টিস্যুর কোষের অম্লত্বটা কি হয়ে যায়? বেড়ে যায়। এটা ওই যে সালোক সংশ্লেষণের প্রভাবক যে আছে না, প্রভাবক কিন্তু এগুলো বলা আছে, একটু রিভিশন দিয়ে দিবা তোমরা এগুলা। এরপরে দেখো কি বলছে, সালোক সংশ্লেষণে পরিমাণ বেশি মাত্রায় কমে যেতে দেখা যায় কোনটির অভাবে? এটা হচ্ছে পটাশিয়াম। এখন পটাশিয়াম কেন? দেখো, এই যে পটাশিয়াম, এই যে পত্ররন্ধ্র, পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকে না, এই পত্ররন্ধ্র খোলা বন্ধ এটা কি করে? সে ভূমিকা রাখে, ঠিক আছে? তো পত্ররন্ধ্র যদি বন্ধ থাকে সালোক সংশ্লেষণ হবে না, কম হবে, হার কমে যাবে। তো এটা কমে যায় কোনটির অভাবে? পটাশিয়ামের অভাবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন যাই, বায়ুমণ্ডলের তাপমাত্রা কত ডিগ্রি হলে উদ্ভিদের সালোক সংশ্লেষণ এর হার কমে যাবে? কত ডিগ্রি হলে? আচ্ছা দেখো, তোমাদের বইয়ে ডাটাতে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস এর কম, আর এটা কি 45 ডিগ্রি সেলসিয়াস এর বেশি। 0 ডিগ্রি সেলসিয়াসের কম এবং 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি হইলে সালোক সংশ্লেষণ কী হয়ে যাবে? হবে না, ঠিক আছে? বা কমে যাবে আর কি, হারটা কী হয়ে যাবে? অনেক কমে যাবে। তাহলে বায়ুমণ্ডলের তাপমাত্রা কত ডিগ্রি হলে উদ্ভিদের সালোক সংশ্লেষণ এর হার কমে যাবে? 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে, 35-এর উপরে, 45-এর উপরে, হ্যাঁ এই যে 45-এর উপরে, 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তাইলে ভাইয়া আমার কত তাপমাত্রায় সালোক সংশ্লেষণটা ভালো হয়? এটা হয়ে হইতেছে, লিখে দিই, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হয়? সালোক সংশ্লেষণটা ভালো হয়। এটা মনে রাখবা, গুরুত্বপূর্ণ এটা। পরের প্রশ্নটা কী বলছে, পাতার বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সম্পর্ক কী? পাতার বয়স যত বাড়বে, ঠিক আছে, তত ক্লোরোপ্লাস্ট কী হবে? তত বাড়তে থাকবে, ফলে কি, যেহেতু ক্লোরোপ্লাস্ট বাড়তেছে তাইলে
সালোক সংশ্লেষণে কি হবে, বাড়তে থাকবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন যাই। সালোক সংশ্লেষণ স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত? আমি কি বলছিলাম ভাইয়া? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, সালোক সংশ্লেষণটা ভালো হয়। কোথায় আছে দেখো 22 থেকে 35, এই যে ক নম্বর অপশনে কিন্তু 22 থেকে 35 দেওয়া আছে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। অক্সিজেনবিহীন পরিবেশে কোন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ থাকে? অক্সিজেনবিহীন পরিবেশে কোন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ থাকে? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ তোমার অক্সিজেন নাই, তার মানে কি এটা বন্ধ থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে কিন্তু শ্বসনটা দেখো, এই যে শ্বসনটা কিন্তু অক্সিজেনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে সবাত শোষণ আর একটা হচ্ছে অবাত শোষণ। সবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন হয়, অবাত শোষণে অক্সিজেনের না থাকলেও কিন্তু চলে, তাই না? তো আমরা পড়বো, সমস্যা নেই। পরের প্রশ্ন যাই। কোনটি সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক? কোনটা সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক? দেখো বাহ্যিক প্রভাবকে কি আছে? তাহলে দেখি বাহ্যিক প্রভাবক। বাহ্যিক প্রভাবের মধ্যে কি কি আছে দেখো, আছে আলো, আর কি আছে ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড, আর কি আছে তাপমাত্রা, আর কি আছে পানি, এরপরে অক্সিজেন, আর কি আছে খনিজ পদার্থ। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার বাহ্যিক প্রভাবকের মধ্যে পড়ে। আর অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে কি পড়ে? দেখো এটা হচ্ছে এখন অভ্যন্তরীণ প্রভাবক। এই যে অভ্যন্তরীণ প্রভাবক, এটার মধ্যে কি কি পড়ে? ক্লোরোফিল, এরপরে কি আছে পাতার বয়স, পাতার সংখ্যা, এগুলা পাতার বয়স, সংখ্যা, এগুলা। ঠিক আছে, এটা একভাবে লিখলাম। এরপরে যে শর্করার পরিমাণ যদি বেশি হয়ে যায় সালোক সংশ্লেষণ কম হবে, তাই না? শর্করার পরিমাণ আছে। এরপরে কি আছে পটাশিয়াম, এরপরে কি এনজাইম বা উৎসেচক, তাহলে দেখো এই যে সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কি? আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ। অভ্যন্তরীণ প্রভাবক কি? ক্লোরোফিল, পাতার বয়স, পাতার সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম। তো দেখো এখানে কি বলছে, কোনটি বাহ্যিক প্রভাবক? কোনটা আছে দেখো, অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন কিন্তু বাহ্যিক প্রভাবকের মধ্যে পড়ে। শর্করা, এই দেখো শর্করা কিন্তু অভ্যন্তরীণ, পটাশিয়ামও কি অভ্যন্তরীণ, এনজাইমও কি অভ্যন্তরীণ। তাহলে কোনটা বাকি? শুধু অক্সিজেন। এই অক্সিজেনটা হইতেছে বাহ্যিক প্রভাবক। পরের প্রশ্ন যাই। আচ্ছা দেখো তোমাদের এখানে এই যে তোমাদের যে বিক্রিয়াগুলা, এই বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখতে হবে ভাইয়া। ঠিক আছে, এখান থেকে কী বিক্রিয়া দেখো, এই যে আমার যে প্রথম বিক্রিয়া, এটা কি বোঝায়? এটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণের বিক্রিয়া। কীভাবে বুঝলাম? এই যে কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে কি তৈরি করছে? গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, এই যে C6H12O6 গ্লুকোজ তৈরি করছে, সাথে পানি এবং অক্সিজেন। তো এটা কোন বিক্রিয়া ভাই? এটা হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া। সালোক সংশ্লেষণ বিক্রিয়া, এটা মনে রাখতে হবে, সবগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরের বিক্রিয়া দেখো, এই যে গ্লুকোজ যে তৈরি হলো C6H12O6, এখানে দেখো C6H12O6 এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, শক্তি উৎপাদন করে। কি আছে এখানে? অক্সিজেন আছে। তো এটা কি হবে? শ্বসন হবে। যেহেতু অক্সিজেন আছে তাহলে এটা কোনটা হবে? এটা হবে সবাত শ্বসন।
এটা হবে কি সবাত শ্বসন। এখন দেখো তো ভাইয়া, এই যে সবাত শ্বসনে কত শক্তি তৈরি হয়? 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি সৃষ্টি হয়। ঠিক আছে, তাইলে দেখো এই যে পরেরটা কোনটা দেওয়া আছে, এই যে আবার কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, এখান থেকে কি হয়? শক্তি তৈরি হয়, অক্সিজেন নাই, তার মানে কি এটা হইতেছে অবাত শ্বসন। এটা হইতেছে অবাত শ্বসন। অবাত শ্বসনে কত শক্তি তৈরি হয়? 56 কিলো ক্যালোরি শক্তি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরও কি জানবো? দেখো সবাত শোষণে শক্তি হইতেছে 686, আর কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড আর পানি। অবাত শোষণে আর কি তৈরি হয়? ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড আর 56 কিলো ক্যালোরি। এইগুলা মনে রাখতে হবে, বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তিনটা বিক্রিয়াই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা আমাদের নতুন টাইপ হইতেছে শ্বসন, তাই না? শ্বসন নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? সবাত শোষণে কতটি এটিপি তৈরি হয়, উৎপন্ন সবাত শোষণে? দেখো তোমাদের বইয়ে অনেক জায়গায় 38 এটিপি দেওয়া আছে, 38 এটিপি। আবার তোমাদের যে বড় ভাইদের, যে কলেজে যারা বড় ভাইদের আছে তাদের বইয়ে 36 এটিপি দেওয়া আছে। তো তোমরা কোনটা দেখাবা? তোমাদের বইয়ে যা আছে সেটাই দেখাবা। যদি 38 থাকে 38 দেখাবা, যদি 36 থাকে 36-এ দেখাবা। ঠিক আছে, তাহলে তোমাদের বইয়ে 38-এ দেওয়া ছিল, এই 38-এ দিলাম। এখন যদি প্রশ্ন বলে অবাত শোষণে কতটি এটিপি উৎপন্ন হয়? অবাত শোষণে 2টা এটিপি উৎপন্ন হয়। এটা হচ্ছে অবাত শোষণে। অবাত শোষণে কয়টা এটিপি উৎপন্ন হয়? 2টা এটিপি উৎপন্ন হয়। এখান থেকে প্রশ্ন আসে। পরের প্রশ্ন যাই, কি বলছে দেখো, সবাত শোষণে এক অণু গ্লুকোজ থেকে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? কি বলছিলাম? সবাত শোষণে দেখো এই যে বিক্রিয়া, দেখো এই যে বিক্রিয়া, সবাত শোষণে কত শক্তি তৈরি হয়? 686। আর অবাত শোষণে কত? অবাত শোষণে হইতেছে 56। ঠিক আছে, তাহলে 56 এটা হইতেছে তোমার অবাত শোষণে, এটা হইতেছে তোমার অবাত শোষণের। আর যে 686 এটা হইতেছে সবাত শোষণে। গ নম্বরটা হবে সবাত শোষণে। পরের প্রশ্ন যাই, অবাত শোষণ ঘটে কোন উদ্ভিদে? অবাত শোষণ ঘটে কোন উদ্ভিদে? এই যে ইস্ট, এগুলাতে অবাত শোষণ ঘটে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নটা কি বলছে? অবাত শোষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? অবাত শোষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? ইথাইল অ্যালকোহল, আর কি ছিল? এই দেখো বিক্রিয়া, দেখো এই যে অবাত শোষণে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড আর শক্তি, এগুলো উৎপন্ন হয়। তাহলে কি উৎপন্ন হয়? এই যে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন যাই, অবাত শোষণে এক অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসের কত অণু এটিপি পাওয়া যায়? এক অণু গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি পাওয়া যায়? 2 অণু এটিপি পাওয়া যায়। এটাই কিন্তু তার, এখান থেকেই এই অবাত শোষণ থেকে 2 অণু এটিপি পাওয়া যায়। সেটা কোনটা থেকে? এই যে গ্লাইকোলাইসিসের ধাপ থেকে। ঠিক আছে, তাহলে আনসার হবে এটাই। পরের প্রশ্ন যাই, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? এখন দেখো এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এক অণু গ্লুকোজ থেকে 2 অণু কি হয়? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এখন দেখো যে পাইরুভিক অ্যাসিডের সংখ্যাটা আমি একটু, এটা গুরুত্বপূর্ণ, C3H4O3। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তো কি বলতেছিলাম, এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তাইলে 2 অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে? 6 অণু পাইরুভিক অ্যাসিড, C3H4O3। বোঝা গেল? তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু গ্লুকোজ থেকে 6 অণু, 6 না তো, একে 2টা, তাহলে 2-এ কয়টা? 4টা হবে। সরি, 2-এ হবে 4টা, 2-এ হবে 4টা, 4 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, 4 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি বলছে, কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়? কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন দেখো ভাই, আমরা এটা একটু জেনে রাখো, আমরা কি জানি
এই যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয়। এই যে পাওয়ার হাউস বলা হয়, তাই না? এখন কেন পাওয়ার হাউস বলা হয়? দেখো, কারণ কি, মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, এ কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এখন দেখো, এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে ক্রেবস চক্র করতেছে না, এই ক্রেবস চক্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি তৈরি হয়, এ কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। বুঝতে পারছো? আচ্ছা, পরের প্রশ্ন যাই। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? একটু আগে বলছিলাম C3H4O3, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, তাহলে কোনটা হবে? C3H4O3, এই যেটা। বলো তো, এই যে C6H12O6 এটা কিসের সংকেত? এটা হইতেছে গ্লুকোজ বা শর্করা, এটার সংকেত। ঠিক আছে, এরপরে C2H5OH এটা কিসের ভাইয়া? এটা হইতেছে তোমার কি? এটা হইতেছে তোমার ইথানল, যেটা আমরা কি বলে থাকি? মদ বলে থাকি বাংলায়। ঠিক আছে, তো ইথানলের সংকেত হইতেছে এটা। আর এই যে এটা কিসের সংকেত? এটা হইতেছে মিথানল। এগুলো আমাদের জীবাশ্ম অধ্যায় আছে, রসায়নের যে জীবাশ্ম অধ্যায়, এখানে কিন্তু এগুলো আছে। আচ্ছা, তো আমরা বাকিগুলো দেখি। পরবর্তী প্রশ্ন যাই। ক্রেবস চক্রে মোট কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? ক্রেবস চক্রে মোট কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? দেখো, তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, এই যে লাস্টের দিকে একটা ছক দিচ্ছি তোমাদের, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তাই না? সবার বইয়ে কিন্তু এটা আছে ভাই। এটা তোমাদের MCQ এবং CQ উভয়ের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমাদের এখন প্রশ্ন কি বলছে? ক্রেবস চক্রে কত অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? এই যে 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কত অণু? 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। প্রশ্ন কই? এই যে কত অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, 4 অণু। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন যাই। ক্রেবস চক্রে কোনটির জারণ ঘটে? ক্রেবস চক্রে কোনটির জারণ ঘটে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্রেবস চক্রে কোনটির জারণ ঘটে? এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এই যে অ্যাসিটাইল কোয়ের কি ঘটে? জারণ ঘটে। ঠিক আছে, পরের প্রশ্ন যাই। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোন অংশে সংঘটিত হয়? দেখো, এই যে শ্বসনের ভাইয়া কয়টা ধাপ? শ্বসনের হইতেছে 4টা ধাপ। এই যে শ্বসনের কয়টা ধাপ? শ্বসনের ধাপ হইতেছে 4টা। এই একটা ধাপ, 2টা ধাপ, গ্লাইকোলাইসিস, এরপরে কি ক্রেবস চক্র। ঠিক আছে, তো এরপরে অ্যাসিটাইল কোয়ে, এরপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই হইতেছে 4টা ধাপ। এর মধ্যে এই যে প্রথম যে ধাপ, যেটা গ্লাইকোলাইসিস, আর বাকিগুলা যে তোমার ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই 3টা হইতেছে তোমার কোথায় ঘটে? এটা হইতেছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। মাইটোকন্ড্রিয়াতে এইগুলা ঘটে। ঠিক আছে, এই 3টা ধাপ হইতেছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। কিন্তু এই যে গ্লাইকোলাইসিস যে ধাপটা, এটা ব্যতিক্রম। এটা কোথায় ঘটে? এটা ঘটে হইতেছে সাইটোপ্লাজমে ঘটে থাকে। ঠিক আছে, আর বাকিগুলা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তাহলে কি বলছে দেখো, গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোন অংশে সংঘটিত হয়? এটা হইতেছে সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আর বাকি যে 3টা, এটা হইতেছে মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো কি বলছে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, দেখো 3 অণু FADH2 হতে কত অণু ATP তৈরি হয়? দেখো, একটা নোট লেখো তোমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বইয়ে দেওয়া আছে এটা। দেখো, 1 NADH2 সমান কি ভাইয়া? হইতেছে 3 অণু ATP। 1 NADH2 মানে কি? 3 ATP। ঠিক আছে, এরপরে 1 FADH2 সমান কি ভাইয়া? 2 ATP। আরেকটা লেখো, আরেকটা আছে 1 GTP সমান কি ভাইয়া? 1 ATP। বোঝা গেল? 1 NADH2 সমান 3 ATP, 1 FADH2 সমান 2 ATP, 1 GTP সমান 1 ATP। এটা মনে রাখতে হবে। তো এখন দেখো আমাকে প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে হইতেছে
3 অণু FADH2, তাহলে দেখো 3 FADH2 সমান কত এটিপি? 1 FADH2 সমান 2 এটিপি, তাহলে 3 মানে কত? 3 × 2 এটিপি মানে কত হবে? 6 হবে, তাই না? যদি প্রশ্ন বলতো 3 অণু NADH2 সমান কত এটিপি, তাহলে 1 NADH2 সমান 3 এটিপি, তাহলে 3 কত হবে? 3 × 3 = 9। যদি বলতো 3 অণু GTP সমান কত এটিপি, 1 GTP সমান 1 এটিপি, তাহলে 3 GTP সমান 3 এটিপি হবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন যাই। এই যে দেখো 1 NADH2 থেকে 3 এটিপি তৈরি হয়, তাই না? তো এটি কোথায় ঘটে? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। মাইটোকন্ড্রিয়ায় এটা ঘটে। ঠিক আছে? আচ্ছা, কারণ কেন দেখো, এই যে গ্লাইকোলাইসিসের ধাপটা যেটা সাইটোপ্লাজমে ঘটে, এক্ষেত্রে দেখো 1 NADH2 সমান কিন্তু তখন 2 এটিপি। এই যে গ্লাইকোলাইসিসে 1 NADH2 সমান কত? 2 এটিপি, কিন্তু মাইটোকন্ড্রিয়াতে যেগুলো ঘটে সেগুলো কিন্তু কি 1 NADH2 সমান হতেছে 3 এটিপি। বুঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন যাই। নিচের কোনটিতে ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন ঘটে? ভাই একটা বলে রাখি, এটা হচ্ছে দই। এখন দেখো দই কেন, আমি কীভাবে বুঝবো এটা দই হইল? দেখো তোমরা এই যে বায়োলজিতে একটা কথা মনে রাখবা, এই যে ল্যাকটিক, ল্যাকটোজ এরকম যদি কথা থাকে তাহলে এরা কি থাকবে? দুধের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এই কথাটা মনে রাখবা। তো দেখো ল্যাকটিক বা ল্যাকটোজ এরকম নাম থাকলে দুধের সাথে এটা একটা মিল থাকবে। ঠিক আছে, তো প্রশ্ন কি বলছে? নিচের কোনটিতে ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন ঘটে? দই। এটা মনে রাখার টেকনিক আর কি। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে দেখো, অ্যাসিটাইল কুয়ে কত অণু এটিপি উৎপন্ন হয়? দেখো আমরা এই যে আমাদের এই দেখো ছক থেকে আমরা দেখবো এখন। এই ছকটা ভাইয়া মনে রাখতেই হবে। ঠিক আছে, দেখো এই যে অ্যাসিটাইল কুয়ে কত অণু এটিপি উৎপন্ন হয়? 6 অণু এটিপি উৎপন্ন হয়। কোথায় আছে? এই দেখো 6 অণু এটিপি। বুঝতে পারছো? 6 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে আনসার হবে 6 অণু এটিপি উৎপন্ন হয়। পরের প্রশ্ন যাই। বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়? কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে কি হয়ে যাবে? শ্বসন হারটা কি হয়ে যাবে? কমে যাবে। কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন যাই। শ্বসনের জন্য উৎপন্ন তাপমাত্রা কোনটি? দেখো বা এই যে সালোক সংশ্লেষণ আমরা একটু আগে পড়ছিলাম, সালোক সংশ্লেষণ বলতো, এই যে সালোক সংশ্লেষণের জন্য ভালো তাপমাত্রা কোনটা ছিল? এটা হইতেছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা পড়ছিলাম না? এখন আমরা কি পড়তেছি? শ্বসন বললে কত হবে? শ্বসনের জন্য হইতেছে কত? 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, তো সালোক সংশ্লেষণ বললে 22 থেকে 35 আর শ্বসন বললে 20 থেকে 45। এটা একটু মনে রাখবা। ঠিক আছে, তো দেখো ভাই শ্বসনের জন্য উৎপন্ন তাপমাত্রা কোনটা? 20 থেকে 45। কোথায় আছে দেখো? এই যে গ নম্বরে দেওয়া আছে। এটা হবে আনসার। পরের প্রশ্ন যাই। নিচের কোনটি শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক? তো আমরা একটু দেখি অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে কি কি আছে। এই যে অভ্যন্তরীণ প্রভাবক, শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কি কি আছে ভাইয়া? তাপমাত্রা, আর কি আছে? অক্সিজেন আছে, আর কি আছে ভাইয়া? পানি আছে, আর কি আছে ভাইয়া? আলো আছে, আর কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। এইগুলো হইতেছে শ্বসনের কি? অভ্যন্তরীণ প্রভাবক। আচ্ছা, এগুলো কি অভ্যন্তরীণ প্রভাবক না? তো এগুলো তো তোমার বাহ্যিক প্রভাবক না?
এগুলো তো বাহ্যিক প্রভাবকের মধ্যে পড়ে, এগুলো অভ্যন্তরীণ না, তো এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক, সরি এগুলো হইতেছে বাহ্যিক প্রভাবক, সরি ঠিক আছে, এটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। আমরা অভ্যন্তরীণ প্রভাবক আমরা এখন দেখব। এই যে অভ্যন্তরীণ প্রভাবক, এখানে হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে কি আছে দেখো, খাদ্যদ্রব্য, খাদ্যদ্রব্য, আর কি আছে, উৎসেচক বা এনজাইম, উৎসেচক বা এনজাইম, আর কি আছে ভাইয়া, কোষের বয়স, কোষের বয়স, আর কি আছে, অজৈব লবণ, অজৈব লবণ। তো আমি কি বললাম দেখো, নিচের কোনটি শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক? তো বাহ্যিক প্রভাবকের মধ্যে কি কি আছে, তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাইঅক্সাইড। আর অভ্যন্তরীণ প্রভাবের মধ্যে কি কি আছে, খাদ্যদ্রব্য, কোষের বয়স, উৎসেচক আর অজৈব লবণ। তাহলে দেখো অজৈব লবণ এটা অভ্যন্তরীণ, হ্যাঁ অজৈব লবণটা হইতেছে কি অভ্যন্তরীণের মধ্যে পড়ে। এরপর দেখো পানি, পানি কি, পানি হইতেছে বাহ্যিকের মধ্যে পড়ে। এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড, এই যে বাহ্যিকের মধ্যে আছে, অক্সিজেন এই যে বাহ্যিকের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে আনসার হবে অজৈব লবণ। পরের প্রশ্নে যাই, ইস্টের অবাধ শোষণে কোনটি উৎপন্ন হয়? দেখো অবাধ শোষণ, অবাধ শোষণে কি কি উৎপন্ন হয় ভাইয়া, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড, সাথে কত, সাথে হইতেছে 57 কিলো ক্যালোরি পার মোল শক্তি তৈরি হয়, তাই না, এটা একটু মনে রাখবা। আর কত এটিপি তৈরি হয়, 2 এটিপি তৈরি হয়, 2 অণু এটিপি তৈরি হয়। এরপর দেখো কি বলছে, ইস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি তৈরি হয়? ইস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি তৈরি, দেখো ইস্টে কোন প্রক্রিয়া ঘটে, ইস্ট হইতেছে শ্বসনের কোন প্রক্রিয়া ঘটে, এটা হইতেছে অবাধ শোষণ, অবাধ শোষণ ঘটে ইস্টে, তাই না। তাহলে ইস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি তৈরি হয়, অবাধ শোষণের ফলে কি তৈরি হয়, রুটি তৈরি হয়, অবাধ শোষণের ফলে রুটি তৈরি হয়। আচ্ছা এই যেখানে তোমাদের যে ছকটা আবার দেওয়া আছে, ঠিক আছে, আমাকে এইগুলো পড়তে হবে, প্রত্যেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো ভাই এরই মাধ্যমে আমাদের জীববিজ্ঞানের 4 নম্বর অধ্যায় জীবনী শক্তি এর MCQ চেষ্টা করছি প্রতিটা টাইপ জন্য তোমাদের কভার হয়। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।